সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কোম্পানি সংগঠন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। সো কোম্পানি কাকে বলে, এই জন্য আমরা বুড়ি বুড়ি সংজ্ঞা হয়তো মুখস্থ করি বা অনেক সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আমাদের পূর্ণাঙ্গভাবে মনে থাকে না। দেখেন, কোম্পানির সংজ্ঞা দিতে গেলে আপনাকে অত বেশি কিছু জানার প্রয়োজন নেই বা অত সুন্দর করে গুছিয়ে যে লিখতে হবে, অনেক ব্রডলি লিখতে হবে তেমনটা কিন্তু নয়। সো আমরা জানি বাংলাদেশের বর্তমান বিদ্যমান কোম্পানি আইন হচ্ছে 1994। তাহলে 1994 সালে কোম্পানি আইনের নিমিত্তে যে ব্যবসা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাকে বলবো কোম্পানি। ওকে, এর বাইরে কিছু বলার প্রয়োজন নেই। তাহলে আমরা কি বলবো? 1994 সালে কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসা সংগঠনকে বলা হয় কোম্পানি। দ্যাটস ইট, দ্যাট ইজ গুড এনাফ ফর কোম্পানির সংজ্ঞা। ওকে, এখন দেখেন, এই কোম্পানি যে আমরা বলতেছি 1994 সালে কোম্পানি আইনের অধীনে বাংলাদেশে কোম্পানিসমূহ গঠিত হয় বর্তমানে। তাহলে বলেন, এই যে 1994 সালের কোম্পানি আইনটা প্রবর্তনের পূর্বে বাংলাদেশে তো কোম্পানি গঠিত হয়েছে। আমরা জানি কোম্পানি গঠিত হলে অবভিয়াসলি কোনো না কোনো কোম্পানি আইন অবশ্যই ফলো করে রাখবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই আপনি কোম্পানি গঠন করতে চান না কেন, অবভিয়াসলি আপনাকে কোম্পানি গঠনের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট আইন কিন্তু ফলো করা রাখবে বা অনুসরণ করা লাগবে, বা নির্দিষ্ট একটি আইনের অধীনে থেকে একটা কোম্পানি গঠন করতে হয়। কারণ আমরা জানি কোম্পানি একটি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে 1994 সালের পূর্বেও তো বাংলাদেশে কোম্পানি ছিল। তাহলে ওই সকল কোম্পানি কোন আইন দ্বারা গঠিত হতো? আমরা বলতে পারি যে 1994 সালের আগে পূর্বে বাংলাদেশে যে সকল কোম্পানি গঠিত হতো এটা হচ্ছে 1913 সালের ভারতীয় উপমহাদেশের কোম্পানি আইন। এবং এই 1913 সালের আইনটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন, যেটা ব্রিটিশ কর্তৃক প্রণীত। ঠিক আছে, এখন 1913 সালের পূর্বেও তো ভারতীয় উপমহাদেশে কিন্তু কোম্পানি ছিল। ওই সকল কোম্পানি কোন আইন দ্বারা গঠিত হতো, পরিচালিত হতো? দেখেন, 1913 সালের পূর্বে পৃথিবীতে যে সকল কোম্পানি ছিল তারা 1844 সালে পৃথিবীর প্রথম কোম্পানি আইন, এটা হচ্ছে পৃথিবীর প্রথম কোম্পানি আইন। তার মানে এর পূর্বে পৃথিবীতে কোনো কোম্পানি আইন ছিল না। এই 1844 সালের প্রথম কোম্পানি আইনটা প্রবর্তন করেন ব্রিটিশরা। ওকে, সো এই 1844 সালের পূর্বে কোনো কোম্পানি আইন ছিল না। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম কোম্পানি আইন। কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করলে দেখবেন 1844 সালের পূর্বে কিন্তু পৃথিবীতে কোম্পানি গঠিত হয়েছে। তাহলে ওই সকল কোম্পানি কিভাবে গঠিত হতো? ওই সকল কোম্পানি মূলত যেই দেশে কোম্পানি গঠিত হতো ওই দেশের রাজা রানীর বিশেষ সনদ বলে কিন্তু ওই সকল কোম্পানি গঠিত হতো। সাধারণত আমরা ধরে নিই যে ইংল্যান্ড হচ্ছে সারা পৃথিবীতে উপনিবেশ সৃষ্টি করে রেখেছে। তাহলে যে দেশে উপনিবেশ সৃষ্টি করে রেখেছে ওই দেশে যদি কোনো কোম্পানি গঠিত হতো তাহলে ইংল্যান্ডের রাজা রানীর বিশেষ সনদ বলে কিন্তু কোম্পানিগুলো গঠন করার প্রয়োজন হতো। তাহলে এই জন্য যেহেতু রাজা রানীর বিশেষ সনদ বলে কোম্পানিসমূহ গঠিত হতো, এই জন্য ওই সকল কোম্পানিকে, তখনকার কোম্পানিগুলোকে বলা হতো সনদপ্রাপ্ত কোম্পানি। এখন রাজা রানী যে সনদ বলে কোম্পানিটা গঠিত হতো এটাকে বলা হয় চার্টার্ড সার্টিফিকেট। সেই জন্য সনদপ্রাপ্ত কোম্পানি, অর্থাৎ যারা কোনো একটি নির্দিষ্ট কোম্পানি আইনের অধীনে নয় বরঞ্চে কোনো একটি দেশের রাজা রানীর বিশেষ সনদ বলে গঠিত হতো, তখন তাদেরকে আমরা বলি সনদপ্রাপ্ত কোম্পানি। এই সনদ যেটা নেওয়া হতো, যে সার্টিফিকেটটা গেইন করা হতো, ওই সার্টিফিকেটকে বলা হয় চার্টার্ড সার্টিফিকেট। এখন পৃথিবীর প্রথম চার্টার্ড সার্টিফিকেটধারী অর্থাৎ পৃথিবীর প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি কোনটা? পৃথিবীর প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 16 সালে কি হয়ে গঠিত হয়। তার মানে 16 সালের পূর্বে পৃথিবীতে কোনো কোম্পানি ছিল না। কারণ 1600 সাল দিয়েই তো মূলত আধুনিক যুগটা শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যবসার ইতিহাস যদি পড়ি ওখানে আমরা দেখতে পাই কোম্পানির বিবর্তন হয়েছে মূলত আধুনিক যুগের শুরুর দিকে। তার পূর্বে মধ্যযুগের শেষে ছিল অংশীদারি ব্যবসা এবং শুরুতে হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের কি হয়েছে, উৎপত্তি হয়েছে। তাহলে এই কোম্পানি আইনের বিবর্তনটা আমাদের মনে রাখা কিন্তু ফরজ। তাহলে বাংলাদেশের বর্তমান বিদ্যমান কোম্পানি আইন হচ্ছে কত? 1994। তার পূর্বে ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি আইন ছিল 1913, যেটা ব্রিটিশ কর্তৃক প্রণীত। আর পৃথিবীর প্রথম কোম্পানি আইন হচ্ছে 1844। এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র এবং একমাত্র বলা যাবে না, প্রথম কোম্পানি আইন 1844, যেটা ব্রিটিশ কর্তৃক প্রণীত। ঠিক তার পূর্বে যে সকল কোম্পানি পৃথিবীতে গঠিত হয়েছে ওই সকল কোম্পানি যে দেশে বা যেখানে গঠিত হয়েছে ওই দেশের যারা রাজা রানী ছিল তাদের বিশেষ সনদ বলে কিন্তু কোম্পানিটি গঠন করার প্রয়োজন হতো। এই জন্য ওই সকল কোম্পানিকে বলা হতো
চার্টার্ড কোম্পানি বা সনদপ্রাপ্ত কোম্পানি। আর পৃথিবীর প্রথম সনদপ্রাপ্ত কোম্পানি হিসেবে রেকর্ডেড আছে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 16 সালে গঠিত হয়েছে। তার মানে 16 সাল দিয়েই মূলত আমাদের আধুনিক যুগের সূচনা হয়েছে। আর আধুনিক যুগের শুরু থেকেই কোম্পানির প্রবর্তনটা হয়েছে। ওকে, আশা করি তোমাদেরকে কোম্পানির আইনের বিবর্তনটা বুঝাতে পেরেছি। ওকে, দেন এরপর হচ্ছে কোম্পানি আইনগত বৈশিষ্ট্য। কোম্পানির আইনগত বৈশিষ্ট্য, দেখেন কোম্পানির বৈশিষ্ট্য কিন্তু দু ধরনের, একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য আর একটা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি আজকে টপিকে রাখি নাই, কারণ এই জন্য যে সাধারণ বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের সচরাচর মুখস্থ করার প্রয়োজন পড়ে না। কারণ একটা কোম্পানির যে কাঠামো আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে কাঠামো আছে, ওখান থেকে কিন্তু আমরা কোম্পানির সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু গ্যাচ করতে পারি বা সহজে বুঝতে পারি। যেমন একটা কোম্পানি এক মালিকানা অংশীদারের তুলনায় বৃহদায়তন হয়, একটা কোম্পানির মূলধন এক মালিকানা অংশীদারের তুলনায় অধিক হয়। তাহলে দেখেন এগুলো কাউকে কেউ শেখাতে হচ্ছে না বা আমাকে মুখস্থ করতে হচ্ছে না, এগুলো আমরা কিন্তু সচরাচর কোম্পানির যে কাঠামো আছে, স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা দেখেই কিন্তু সহজে অনুমান করতে পারি। সেই জন্য আজকে আমরা আলোচনা করব কোম্পানির আইনগত বৈশিষ্ট্যগুলো নিয়ে। কোম্পানির প্রথম যে আইনগত বৈশিষ্ট্য রয়েছে এটা হচ্ছে আইনশৃষ্ট প্রতিষ্ঠান। আমরা অলরেডি বলেছি যে পৃথিবীর যেখানে যে দেশেই কোম্পানি গঠন করা হোক না তাকে অবভিয়াসলি ওই দেশের কোম্পানি আইনটা কী করতে হয়, ফলো করতে হয়। তার মানে কোম্পানি নির্দিষ্ট কোনো আইন ফলো করা ছাড়া কোম্পানি কখনো গঠিত হতে পারে না। সেই জন্য কোম্পানিকে বলা হয় আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল পার্সোনালিটি। দ্যাট ইজ কল্ড আর্টিফিশিয়াল পার্সোনালিটি মিনস হোয়াট? এটা হচ্ছে দেখেন কৃত্রিম ব্যক্তিসত্তা। আচ্ছা, ব্যক্তি কি করে? একজন ব্যক্তি যা যা কাজ করতে পারে বা একজন ব্যক্তি যেভাবে কাজ করে একটা কোম্পানি ঠিক সেভাবে কাজ করতে পারে, কিন্তু কোম্পানি কোনো ব্যক্তি না, কিন্তু তার আচরণগুলা দেখতে কার মতো হয়? ব্যক্তির মতো হয়। ধরেন একজন ব্যক্তি মিস্টার এক্স আপনাকে একটা ঘুষি দিল, ঠিক আছে, পাঞ্চ করলো। এখন দেখেন এক্স যখন পাঞ্চ করছে, আপনি ধরেন মিস্টার ওয়াই হচ্ছে আপনি, এখন আপনি কি করেন? ওয়াই এর নামে একটা মামলা দায়ের করেন, কোথায়? আদালতে। ঠিক সেমভাবে কোম্পানির যদি কেউ স্বার্থহরণ করে, কোম্পানির নিজ নামে, কোম্পানির কে পরিচালক, কে সিইও, কে এমডি, এটা জানার প্রয়োজন নেই, কোম্পানির নিজ নামে বাদী হয়ে ওই ব্যক্তির নামে মামলা করে যিনি কোম্পানির স্বার্থ হরণ করেছে। ঠিক সেমভাবে কোনো একটা কোম্পানি যদি আমার স্বার্থ হরণ করে, ধরেন আপনি লাক্স ইউজ করেন, লাক্স ইউজ করার সুবাদে দেখা যাচ্ছে আপনি যতবার লাক্স ইউজ করতেছেন আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে, ঠিক আছে, বা লাক্সে এমন কোনো উপাদান আছে যেটা আমাদের শরীরের জন্য কি না, ভালো না। এখন এটা বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ। এখন ধরেন আপনি মনে করছেন যে ইউনিলিভার কোম্পানি আপনার স্বার্থ হরণ করেছে, তাহলে আপনি নিজে বাদী হয়ে ইউনিলিভার কোম্পানির নামে মামলা দায়ের করবেন। এখানে ইউনিলিভার কোম্পানির কে সিইও, কে এমডি, কে জিএম এটা কিন্তু জানার প্রয়োজন নেই। তাহলে একজন ব্যক্তি যে সকল আচরণ প্রদর্শন করে ঠিক হুবহু আচরণগুলো প্রদর্শন করতে পারে কে? একটা কোম্পানি। সেজন্য কোম্পানিকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। তার মানে ব্যক্তি না, তবে তার আচরণ লাইক দ্যাট কার মতো? একজন ব্যক্তির মতো। সেজন্য এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনালিটি। দেন এরপর হচ্ছে চিরন্তন অস্তিত্ব। এই চিরন্তন অস্তিত্ব বলতে কে বোঝায়? দেখেন এক মালিকানা ব্যবসায়ে একক মালিক কর্তৃক পরিচালিত হয়। ওই একক মালিকের মৃত্যুতে, তার অঙ্গহানিতে বা তার অক্ষমতায় কোম্পানি একটা ব্যবসা প্রতিষ্ঠান কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। অংশীদারি ব্যবসায়ে যদি দেখা যায় যে 10 জন অংশীদার আছে, ওই 10 জনের মধ্যে 5 জন যদি অংশীদারি ব্যবসাটা বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ করে দেয় বা কোনো একটা ত্রুটি হয়েছে বা অবৈধ ঘোষিত হয়েছে, কোম্পানিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অথবা যে কোনো একজনের মৃত্যুতেও কিন্তু কোম্পানি অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কোম্পানি একটু ব্যতিক্রম। যদি একই সাথে কোম্পানির সকল শেয়ার হোল্ডার, সকল পরিচালক এবং সকল যে এমডি আছে, সিইও আছে, সকল সদস্য সবাই যদি মৃত্যুবরণও করে, কোম্পানি কিন্তু তার নিজস্ব আইনগত সক্রিয়তা দ্বারা টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত না কোম্পানিকে আইনগত বিলুপ সাধন ঘোষণা করা হয়েছে আদালত কর্তৃক। তার মানে কোম্পানির অস্তিত্বটা নির্ভর করবে আইনের উপর, তার অস্তিত্ব আইনের উপর নির্ভর, কোনো ব্যক্তির উপর নির্ভর নয়। তাহলে যতক্ষণ পর্যন্ত এটাকে আইন দ্বারা আদালত কর্তৃক বিলুপ সাধন ঘোষণা করা হয়নি, ততক্ষণ পর্যন্ত কোম্পানি কখনো অস্তিত্ব বিলীন হতে পারে না। যদিও কোম্পানির সিইও, এমডি, জিএম, তারপর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা, তারপর হচ্ছে পরিচালকরা, প্রবর্তকরা একই সাথে মৃত্যুবরণ করেছে, তবু এটার বিলীন হবে না। এই জন্য এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্বের
অধিকারী। এরপর হচ্ছে সীমিত দায়। আমরা দেখেছি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের দায় হচ্ছে অসীম, অর্থাৎ একজন মালিকের দায় তার বিনিয়োগকৃত অর্থ ছাড়াও ব্যক্তিগত দায়ের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে অসীম দায়। আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেছি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ হচ্ছে অসীম, কিন্তু সেই ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে সসীম বা সীমিত, অর্থাৎ আপনি যতটুকু অর্থ বিনিয়োগ করবেন সেই পরিমাণ অর্থ পর্যন্ত আপনি দায়বদ্ধ থাকবেন, এর অতিরিক্ত দায় আপনাকে নিতে হবে না। এখন এই সসীম দায়টা দু ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা, একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা। এখন প্রতিশ্রুতি মূল্য দ্বারা দায় কীরকম, শেয়ার মূল্য দায় কীরকম? ধরেন আপনি স্কয়ার কোম্পানির 10 টাকা দামের একটা শেয়ার ক্রয় করেছেন, তার মানে আপনি স্কয়ার কোম্পানি 10 টাকার মালিক। এখন আপনি ক্রয় করেছেন 2025 সালে এই শেয়ারটা। এখন 2025 সালের শেষের দিকে আসি কোম্পানি কলাপস করেছে, দেউলিয়া ঘোষিত হয়েছে এবং কোম্পানির লসের পরিমাণ ধরেন 1000 কোটি টাকা, ঠিক আছে? 1000 crore, ওকে? এখন কোম্পানির সিইও যদি আপনাকে আসি বলে, ভাই আপনি তো আমার কোম্পানির মালিক, কারণ শেয়ার হোল্ডার মানেই তো মালিক, ঠিক না? আপনি আর 10 টাকা দেন না, অধিক পরিমাণ লস হয়েছে, আপনি কি দিবেন? না, আপনি বলবেন আপনি আপনার যত টাকা দামে শেয়ার ক্রয় করেছি আমার দায়বদ্ধতা ঠিক ততটুকু, আমার 10 টাকা গেছে, এর বাইরে আপনি কান্নাকাটি করলেও 1 টাকা দেওয়ার জন্য কি নয়, দায়বদ্ধ না। এটাকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ, ওকে? এরপরে প্রতিশ্রুতি মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কীরকম? ধরেন আপনি স্কয়ার কোম্পানির 10 টাকা দামের একটা শেয়ার ক্রয় করেছেন 2025 সালে, এবং যখন শেয়ারটি ক্রয় করেছেন তখন আপনি লিখিতভাবে কোম্পানিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি ব্যক্তিটা আগামী 2026 সালে, অর্থাৎ 2026 সাল যখন আসবে তখন আপনাদের কাছ থেকে আমি আরও 100 টাকার কি ক্রয় করব, শেয়ার ক্রয় করব, লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন 2026 সাল আসার পূর্বে অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে এসে কোম্পানি কলাপস করেছে, দেউলিয়া ঘোষিত হয়েছে, 1000 কোটি টাকা লস। এখন বলেন আপনার 10 টাকা যেটা শেয়ার ক্রয় করেছেন ওটা তো গেছে। এখন আপনি জানেন এই 100 টাকার শেয়ারগুলো ক্রয় করলে এগুলা আপনার জন্য কোনো ক্রমেই বেনিফিটেড হবে না, এগুলো ক্রয় করার সাথে সাথে গেছে, কারণ কোম্পানি তো দেউলিয়া। এখন আপনি কি ক্রয় করবেন? কিন্তু আপনি ব্যক্তি হিসেবে ক্রয় করতে কখনো চাইবেন না, কিন্তু আপনার প্রতিশ্রুতির একটা কি আছে, দাম আছে, কমিটমেন্টের একটা দাম আছে। আইনগতভাবে বলা হচ্ছে আপনি যে 10 টাকা দিয়েছেন ওটা তো যাবে, যে 100 টাকার শেয়ার আপনি ক্রয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন লস হবে আপনি জানেন, জানা সত্ত্বেও ওই 100 টাকা আপনাকে পে করতে হবে। তার মানে এই ক্ষেত্রে আপনার দায় হচ্ছে শুধু 10 টাকা পর্যন্ত সীমাবদ্ধ না, আপনার দায় হচ্ছে আপনার প্রতিশ্রুতি মূল্য পর্যন্ত কি সীমাবদ্ধ, ওকে? এটাকে বলে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ, ওকে? এরপর হচ্ছে দেখেন সদস্য সংখ্যা। আমরা যখন কোম্পানি পড়ি বা কোম্পানি সম্পর্কে জানি তখন আমাদের একটা বেসিক নলেজ আছে, এটা হচ্ছে কোম্পানি বলতে সাধারণত আমরা 2টা কোম্পানিকে বুঝি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে কতজন, 50 জন, ঠিক আছে? আর এটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, কি কোম্পানি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এখন শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কেমন? ধরেন একটা কোম্পানি বাজারে নিয়ে আসছে 1 লক্ষ শেয়ার, এখন এই 1 লক্ষ শেয়ার চাইলে 1000 জন ক্রয় করতে পারে, বা 1 লক্ষ শেয়ার 1 লক্ষ জনে ক্রয় করতে পারে, বা 1 লক্ষ শেয়ার 50,000 জনে ক্রয় করতে পারে। সর্বোচ্চ যতজনে মিলে এই 1 লক্ষ শেয়ার ক্রয় করবে ঠিক ততজনেই হচ্ছে কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ শেয়ার হোল্ডার বা সর্বোচ্চ সদস্য সংখ্যা, ওকে? আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। এরপর হচ্ছে দেখেন পরিচালক সংখ্যা, ঠিক আছে? পরিচালক সংখ্যার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে কথাটা বলবো এটা খুব বেশি ভালো করে মনে রাখবেন, কারণ এটা গত বছর পাবলিক ইউনিভার্সিটির কোনো একটা পাবলিক হোপফুলি জিএসটি বা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু আসছে। মনে রাখবেন শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি দেখেন এখানে কিন্তু আর কোনো শব্দ লিখতেছি না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেখেন আমি 3টা শব্দ লিখেছি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। যখন আপনি দেখবেন শুধু এই 3টা অক্ষরে বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা কয়জন, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে অনির্দিষ্ট,
ঠিক আছে, এটা হচ্ছে অনলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানি 3 অক্ষরের প্রাইভেট লিমিটেড কোম্পানি ছাড়া পৃথিবীতে আর যত ধরনের কোম্পানি পাবেন, প্রাইভেট হোল্ডিং কোম্পানি, একটা হোল্ডিং শব্দ অ্যাড হয়েছে, প্রাইভেট সাবসিডিয়ারি কোম্পানি, সাবসিডিয়ারি শব্দটা অ্যাড হয়েছে, পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক হোল্ডিং কোম্পানি, পাবলিক সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে, সাহিত্য কোম্পানি, ঠিক আছে, এই ধরনের যত কোম্পানি পাবেন সবগুলার ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক হচ্ছে 3 জন এবং সর্বোচ্চ হচ্ছে অনির্দিষ্ট। ওকে, বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি। দেন এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে সাধারণ শিলমোহর। এখন দেখেন, আমরা যখন ব্যক্তিগতভাবে কারোর সাথে চুক্তিবদ্ধ হতে যাই, বা আমি ব্যক্তির আইডেন্টিটি কি, আমি ব্যক্তির আইডেন্টিটি কিন্তু ফেস না, আমি ব্যক্তির আইডেন্টিটি, অর্থাৎ আমরা যখন লেনদেন করতে যাই, আমি ব্যক্তির আইডেন্টিটি হচ্ছে কিন্তু আমার সিগনেচার, এটাই আমার আইডেন্টিটি। এখন একটা কোম্পানি তো হাতও নাই পাও নাই, কি করবে, তার আইডেন্টিটি কি হবে, কারণ সেটা একজন কৃত্রিম ব্যক্তি, লাইক এ আর্টিফিশিয়াল পারসন। ওকে, তাহলে তার আইডেন্টিটি কি, এই কোম্পানির আইডেন্টিটিটা হচ্ছে সিলমোহর। তার মানে প্রত্যেকটি কোম্পানির একটা রেজিস্টার্ড সিলমোহর থাকবে, ওই সিলমোহর দ্বারা কোম্পানি নিজের আইডেন্টিটির বহিঃপ্রকাশ কিন্তু করে। এখন ধরেন আপনি ইউনিলিভার কোম্পানির সিইও সাথে একটা চুক্তি করেছেন, এখন এখানে সিইও কিন্তু সিগনেচার করেছে। আচ্ছা, সিইও ও যদি ব্যক্তিগতভাবে আপনার সাথে কোনো কন্ট্রাক্ট করে, তাহলে সিইও তো নিজেই সিগনেচার করবে, তাই না? এমডির সাথে চুক্তি করেছেন, এমডি তো নিজেই সিগনেচার করবে। তাহলে কোম্পানির সাথে চুক্তি করতেছেন, সিইও সিগনেচার করেছে, তাহলে এটা ব্যক্তি সিগনেচার করলে তো সেম হইতো না? তাহলে এই চুক্তিটা ততক্ষণ পর্যন্ত কোম্পানির সাথে হবে না যতক্ষণ পর্যন্ত এখানে একটা সিলমোহর অ্যাপ্লাই করা হয় নাই। ওকে, তার মানে সিইও কোম্পানির প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু সিলমোহর হচ্ছে কোম্পানির আইডেন্টিটি প্রকাশ করতেছে। এই সাধারণ সিলমোহরের ব্যবহারটা বুঝাতে পেরেছি আশা করি। ওকে, তাহলে সাধারণ সিলমোহর হচ্ছে কোম্পানির আইডেন্টিটি বহিঃপ্রকাশ। ওকে, এরপর হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্যতা। দেখেন, শেয়ার হস্তান্তরযোগ্যতা কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইনে 30 ধারায় বলা হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্য। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, তবে হস্তান্তরযোগ্য। কেমন অবাধে হস্তান্তরযোগ্য শব্দটার অর্থ হচ্ছে এরকম, ধরেন আমি পাবলিক লিমিটেড কোম্পানির একটা শেয়ার ক্রয় করেছি, আমি আমার শেয়ারটা বিক্রি করে দিব, আমাকে কোম্পানির কাছ থেকে লিখিত অনুমোদন প্রত্যাশা করতে হবে না, আবেদন করতে হবে না যে আমি আমার শেয়ারটা বিক্রি করতে চাচ্ছি। ইন এনি হাউ আমি যাকে খুশি তাকে শেয়ারটা সেল করে দিতে পারবো, কারো কাছে কোনো জবাবদিহিতা নাই। এটা হচ্ছে অবাধে হস্তান্তর করা। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয় কি, আমি যদি কোনো শেয়ার এর মালিক হয় কোনো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে আমি আরেকজন সদস্যের কাছে যখন শেয়ারটা বিক্রি করে দিতে চাই, অবভিয়াসলি কোম্পানির কাছে লিখিত একটা আবেদন পেশ করতে হয়, এবং কোম্পানির সাধারণ সভা সিদ্ধান্তক্রমে আমার শেয়ার হস্তান্তর করতে পারবো কিনা এই মর্মে আমাকে কি দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। যদি অনুমতি দেন আমি শেয়ারটা ট্রান্সফার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তাহলে দেখেন, এই ক্ষেত্রে আমি অবাধে যাকে খুশি তাকে শেয়ার হস্তান্তর করতে পারতেছি না। অবভিয়াসলি এর সদস্যদের আমার কি নিতে হচ্ছে, অনুমতি নিতে হচ্ছে। দেখেন, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর করা যাচ্ছে, কিন্তু অবাধে হস্তান্তর করা যাচ্ছে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য এবং অবাধে হস্তান্তরযোগ্য। ওকে, তাহলে আমরা কোম্পানির আইনগত বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু পড়লাম, এবং আশা করি তোমরাও অনেক ভালো করে পড়বে এটা, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে। ওকে, দেন এরপর হচ্ছে আমরা কোম্পানির গঠন প্রণালী সম্পর্কে জানবো। কারণ একটা কোম্পানি কিভাবে গঠিত হয় খুবই সহজ, আমি বলতেছি, আপনি ভালো করে খেয়াল করবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে, একটা কোম্পানি গঠনের জন্য তো ফার্স্ট ওয়ান যে কাজটা করতে হয় এটা হচ্ছে উদ্যোগ গ্রহণ করতে হয়। এখন উদ্যোগ কি, আমি কোনো একটা কাজ করব, পূর্ব পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা, এটাই হচ্ছে উদ্যোগ। তাহলে একটা কোম্পানি গঠনের ক্ষেত্রে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেক্ষেত্রে 2 জন মানুষকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন মানুষকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং কোম্পানি গঠনের জন্য যারা প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় উদ্যোক্তা, তাদেরকে বলা হয় প্রবর্তক, তাদেরকে বলা হয় প্রমোটর, তাদেরকে বলা হয় জন্মদাতা। ওকে, তাহলে কোম্পানি গঠনের জন্য প্রাথমিকভাবে যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, উদ্যোক্তা, জন্মদাতা, প্রবর্তক। ওকে, এখন দেখেন
এই উদ্যোগ গ্রহণ করলো কোম্পানি গঠন করবে, কিন্তু আমরা তো জানি কোম্পানি হচ্ছে আইনসৃষ্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান। কোম্পানি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করলেই কিন্তু যথেষ্ট না। কোম্পানিটা উদ্যোগ গ্রহণ করার পরবর্তী সময়ে কোম্পানিটা বাংলাদেশে বিদ্যমান বা যে দেশে কোম্পানিটা গঠন করবে ওই দেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী এটাকে কি করতে হবে, নিবন্ধন করাতে হবে। এখন নিবন্ধনটা লাইক দ্যাট একজন নবজাতক জন্মগ্রহণ করলে যেভাবে আমরা সরকারি খাতায় জন্ম নিবন্ধন করি, সরকারি খাতায় আমি নাগরিক হিসাবে আমার জন্মটা নিবন্ধন করি, ঠিক লাইক দ্যাট কোম্পানি নিবন্ধনটাও সেম। এখন একজন নবজাতক জন্মগ্রহণ করেছে, আপনি কি করেন, কাউন্সিলর কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে এরকম বলেন যে আমার বাসায় একজন নবজাতক জন্মগ্রহণ করেছে, আমাকে একটা নিবন্ধন পত্র দেন, বার্থ সার্টিফিকেট দেন। আপনি বললেই তারা কি ইস্যু করে দিয়ে দেয়? না, কারণ জন্ম নিবন্ধন কালেক্ট করতে গেলে, বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে গেলে আপনাকে ন্যূনতম কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। ফার্স্ট ওয়ান যে কাজটা করতে হয় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম কালেক্ট করতে হয়। ঠিক সেমভাবে আপনি যখন একটা কোম্পানি নিবন্ধন করাতে চাচ্ছেন সরকারি নিবন্ধকের কাছে গিয়ে, তখন আপনাকে 1994 সালের আইন অনুযায়ী যে ফর্মটা দেওয়া আছে ওই ফর্মটা কালেক্ট করতে হবে। এখন আমরা যখন নিবন্ধন ফর্ম ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করি বা কাউন্সিলর কার্যালয় থেকে কালেক্ট করি, দেখবেন একটা ন্যূনতম ফি কিন্তু আপনাকে পরিশোধ করতে হয়। ঠিক সেমভাবে কোম্পানি নিবন্ধন করতে গেলে অবভিয়াসলি আপনাকে কোম্পানি নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। এখন কোম্পানির নিবন্ধন ফর্মটা কালেক্ট করেছেন, আপনি পূরণ করে ভরাট করে দিয়ে দিয়েছেন, আপনাকে কি বার্থ সার্টিফিকেট দিয়ে দেয়? না। দেখবেন ওই আবেদন ফর্মে নির্দিষ্ট স্থানে লেখা থাকে বা এটা নিচে করে লেখা থাকে উক্ত আবেদনপত্রের সাথে উপযুক্ত দলিলাদি কি করতে হবে, পেশ করতে হবে। ঠিক সেমভাবে কোম্পানি নিবন্ধন ফর্ম যখন আপনি কালেক্ট করেছেন, নিবন্ধন ফর্ম ভরাট করেছেন, দেখবেন ওই নিবন্ধন ফর্মের সাথে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দলিল পেশ করার কি থাকবে, অর্ডার দেওয়া থাকবে, সত্য দেওয়া থাকবে। তার মানে ওই গুরুত্বপূর্ণ দলিল সমূহ যদি আপনি পেশ না করেন, আপনি যদি প্রোভাইড না করেন, তাহলে আপনার কোম্পানিকে নিবন্ধন ফর্ম দেওয়া হবে না। এই যে কোম্পানির যে দলিলগুলো প্রোভাইড করবেন এগুলোকে বলা হচ্ছে দলিলপত্রাদি প্রস্তুতকরণ। এখন দেখেন এই দলিলপত্রাদিগুলো কি কি, দেখেন কোম্পানির যে গুরুত্বপূর্ণ দলিলগুলো রয়েছে তার মধ্যে প্রথমতম গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। এখন এই স্মারকলিপির অনেকগুলো অল্টারনেটিভ নাম আছে, ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, মনে রাখার ট্রাই করবেন, কারণ পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে অনেক সময় স্মারকলিপির অল্টারনেটিভ নামগুলো কিন্তু এসে থাকে। তাহলে স্মারকলিপিকে বলা হয় স্মারকলিপি, এটার ইংরেজি নাম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটাকে সংক্ষেপে MA বলা হয়। স্মারকলিপিকে বলা হয় পরিমেল বন্ধ, স্মারকলিপিকে বলা হয় ব্লুপ্রিন্টস বা নীল নকশা, এটাকে বলা হয় কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি অর্থাৎ সংবিধান, কোম্পানির সংবিধান, এটাকে বলা হয় কোম্পানির প্রধান দলিল, এটাকে বলা হয় কোম্পানির মুখ্য দলিল, এটাকে বলা হয় তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারণের দলিল। দেখেন স্মারকলিপির ক্ষেত্রে আপনি বিষয়টা খেয়াল করে দেখবেন, বাংলাদেশ যে পরিচালিত হয়, বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের কিন্তু একটা আইনের পাণ্ডুলিপি আছে, ওই পাণ্ডুলিপির উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশটা পরিচালিত হয়। যে সরকার যে দল আসুক না কেন ক্ষমতায়, তারা অবশ্যই সংবিধানের উপর ভিত্তি করে কিন্তু দেশ পরিচালনা করে। ঠিক সেমভাবে একটা কোম্পানি পরিচালিত হয় তার সংবিধানের উপর ভিত্তি করে, এটা হচ্ছে স্মারকলিপি। এখন স্মারকলিপি এটা একটা সংবিধান, তাহলে সংবিধান যেমন আইনের পাণ্ডুলিপি, এই স্মারকলিপিও কিন্তু আইনের পাণ্ডুলিপি। এই স্মারকলিপিতে টোটাল আইনের 6টা ধারা থাকে। কয়টা ধারা? 6টা ধারা থাকে। তার স্মারকলিপির ধারা কয়টা? 6টা। 1 নাম্বার যে ধারা থাকে ওইটা হচ্ছে নাম ধারা, ঠিক আছে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম কি হবে। কোম্পানি আইনে বলা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম নির্ধারণের ক্ষেত্রে আপনাকে কিছু রেস্ট্রিকশন ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান যে রেস্ট্রিকশনটা রয়েছে এখানে বলা হচ্ছে আপনি বিদ্যমান কোনো কোম্পানির নাম আপনার কোম্পানির নাম হিসেবে সিলেক্ট করতে পারবেন না। 2 নাম্বার বলা হচ্ছে আপনি বিশেষ কোনো ব্যক্তির নাম হিসেবে নির্ধারণ করতে পারবেন না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, আইনস্টাইন, নিউটন, ওরা হচ্ছে বিশেষ ব্যক্তি, তাহলে এই বিশেষ ব্যক্তির নামে কখনো কোম্পানি খোলা যাবে না। 3 নাম্বার যে
কথাটা বলা আছে এটা হচ্ছে এরকম যে আদালতে মামলা অর্থাৎ মামলা চলমান অবস্থায় এরকম কোনো কোম্পানির নাম আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন না, অর্থাৎ এমন কোনো কোম্পানি যেটা দেউলিয়া হয়ে গিয়েছে কিন্তু তার নামে মামলাটা চলমান রয়েছে, তাহলে এরকম কোনো কোম্পানির নাম আপনার কোম্পানির নাম হিসেবে সিলেক্ট করতে পারবেন না। যেমন আমাদের দেশে যে অনেকগুলা বাটপার কোম্পানি ছিল, যেমন ইনিফেক্টু বা ডেস্টিনি, এই কোম্পানিগুলা মানুষের টাকা খোয়া মেরে চলে গেছে, তাহলে ওদের নামে মামলাটা আদালতে চলমান আছে। এখন ডেস্টিনি নামে কোনো একটা কোম্পানি কিন্তু আপনি নতুন করে শুরু করতে পারবেন না। এই রেস্ট্রিকশনগুলো ফলো করে আপনি আপনার কোম্পানির জন্য একটা নাম নির্বাচন করবেন। দেন 2 নম্বরে যেটা বলা আছে এটা হচ্ছে ঠিকানা দ্বারা অথবা অবস্থান দ্বারা। তার মানে আপনার কোম্পানির অবস্থান কোথায় হবে, আপনার বাজার এরিয়া কোনটা হবে, আপনার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ইউনিট কোথায় হবে, আপনার কয়টা প্রোডাকশন ইউনিট থাকবে, অর্থাৎ ওভারঅল আপনি যে সোসাইটির মধ্যে বিলং করবেন বা যে সোসাইটির মধ্যে আপনার কোম্পানিটা বিলং করবে ওইটা হচ্ছে ঠিকানা দ্বারা। তাহলে ঠিকানা দ্বারার মধ্যে সম্পূর্ণরূপে এটা কী করতে হবে, প্রকাশ করতে হবে। এই দেখেন এই স্মারকলিপিটা হচ্ছে কোম্পানির প্রধান দলিল, মুখ্য দলিল। ঠিক এই স্মারকলিপির প্রধান দ্বারা হচ্ছে উদ্দেশ্য দ্বারা। এখন উদ্দেশ্য দ্বারা হচ্ছে কি, যে কোম্পানিটা আপনি গঠন করতেছেন এটার উদ্দেশ্যটা কি। ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রথমে বাদাম বিক্রি করবেন, ঠিক আছে। এখন কোম্পানির মাধ্যমে সারা বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড বাদাম বিক্রি করবেন, ঠিক আছে। এখন বাদাম বিক্রি করার 10 বছর পরে গিয়ে আপনার প্ল্যানিং হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো, এটা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করব। এর 20 বছর পরে আরেকটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো, এটা হচ্ছে শরবত নিয়ে আসবো। তাহলে দেখেন এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন এগুলো হচ্ছে বিক্রি করা হচ্ছে আপনার উদ্দেশ্য, ঠিক আছে। এখন আপনার উদ্দেশ্য দ্বারার মধ্যে অবশ্যই এগুলো কী করতে হবে, ইনক্লুড করতে হবে। হ্যাঁ 10 বছর পরে করবেন, 20 বছর পরে করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগেভাগে এই উদ্দেশ্য দ্বারার মধ্যে অবশ্যই আপনার এই ইনফরমেশনগুলো ইনক্লুড করে রাখতে হবে। ধরেন আপনার উদ্দেশ্য দ্বারার মধ্যে নাই এরকম কোনো কাজ আপনি করেছেন, তখন এটাকে আইনের লঙ্ঘন বলা হবে, এটাকে সংবিধান পরিপন্থী কাজ বলা হবে। এই ধরনের স্মারকলিপি পরিপন্থী যে কাজগুলো করা হয় এগুলোকে বলা হয় আল্ট্রা ভাইরাস। ওকে, তাহলে উদ্দেশ্য দ্বারা শেষ করলাম। এরপর হচ্ছে মূলধন দ্বারা। আপনার কোম্পানিটা প্রত্যেকটা শেয়ার কত টাকার হবে এবং কত লক্ষ শেয়ার নিয়ে গঠিত হবেন, আপনার অনুমোদিত মূলধন কত লক্ষ হবে, আপনার ইস্যুকৃত মূলধন কত, আপনার তলবকৃত মূলধন কত, আপনার আদায়কৃত মূলধন কত, এই বিষয়গুলা মূলধন ধারার মধ্যে উল্লেখ করতে হবে। এবং এরপর হচ্ছে 5 নম্বরে যেটা আছে এটা হচ্ছে দায় দ্বারা। দায় দ্বারা হচ্ছে কোনটা, দেখেন আপনার কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে তাদের দায়টা কেমন হবে, অসীম হবে নাকি সসীম হবে। এখন সসীম হলে আবার সসীম তো 2 ধরনের, একটা শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ আর একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ। তাহলে আপনার শেয়ার হোল্ডারদের দায় প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ হবে নাকি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ হবে, এটা আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এরপরে 6 নম্বর যেটা আছে এটা হচ্ছে সম্মতি দ্বারা। এখন সম্মতি দ্বারা কি জিনিস, দেখেন আপনি এখনো কোম্পানি গঠনে অন প্রসেসে রয়েছেন, এখনো কিন্তু কোম্পানি গঠন করেন নাই। আচ্ছা কোম্পানি যদি গঠন নাই বা করেন, আপনি কি শেয়ার বিলি করেছেন বাজারে? না। আচ্ছা শেয়ার বিলি না করলে আপনার কাছে কি টাকা আসছে? আসে নাই। তাহলে কোম্পানি যে গঠনের জন্য আপনি উদ্যোগ কার্যক্রম শেষ করলেন, এরপরে দলিলপত্রাদি প্রস্তুত করতেছেন, এগুলোর জন্য আইনের রুলস মানতে হচ্ছে, আবেদন ফি দিতে হচ্ছে, একজন অ্যাটর্নি অর্থাৎ একজন লয়ারের সাহায্য নিতে হচ্ছে, তাহলে একটা অফিস নির্বাচন করতে হচ্ছে, অফিসের ভাড়া চালাতে হচ্ছে। এই যে কোম্পানি গঠনের জন্য প্রাথমিক একটা কস্ট আপনাকে কিন্তু মিনিমাম কস্ট কিন্তু বিয়ার করতে হচ্ছে। এখন এই কস্টটা বিয়ার করবে কারা? কোম্পানির তো নিজস্ব কোনো ফান্ড নাই, তাহলে এই কোম্পানির কস্টটা বিয়ার করবে হচ্ছে যারা কোম্পানির উদ্যোক্তা আছে, প্রমোটার আছে, প্রবক্তা আছে। এখন তারা যে এই কস্টটা বিয়ার করবে এটা কিন্তু মুখে বললে হবে না। নিবন্ধক বলতেছে আমি মুখে বুঝি না, ঠিক আছে, তুমি আমাকে লিখিতভাবে সম্মতি দিবা, এই খরচগুলো তোমরা নগদে বহন করবা, তখন এটাকে বলা হয় সম্মতি দ্বারা। তাহলে এই 6টা ধারা কমপ্লিট করার পরে নিবন্ধক যদি স্যাটিসফাইড হয় তার মানে আপনার স্মারকলিপি তৈরি শেষ। ওকে, এখন স্মারকলিপির পরে আরেকটা দলিল, গুরুত্বপূর্ণ দলিল আছে, এটাকে বলা হয় পরিমেল নেওয়াবলী। এখন এই পরিমেল নেওয়াবলী কি জিনিস, দেখেন একটা কোম্পানি, দেখেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানের কিছু ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো অন্য একটা কোম্পানির সাথে মিলবে না বা অন্য একটা প্রতিষ্ঠানের সাথে মিলে না। যেমন আপনার প্রতিষ্ঠানের পরিচালক কে হবে, পরিচালক নির্বাচন কতদিন পর হবে, এবং একটা
একটা কোম্পানির পরিচালক হতে গেলে তার ন্যূনতম কত শেয়ার থাকা লাগবে, যেটাকে আমরা যোগ্যতা সূচক শেয়ার বলি, ঠিক আছে। কতদিন পর পর পরিচালক নির্বাচন হবে, পরিচালকদের বয়স কত হবে, পরিচালকদের এডুকেশন কোয়ালিটি কী হবে, কিভাবে এমপ্লয়ি নিয়োগ দেওয়া হবে, এমপ্লয়ির ওয়ার্কিং আওয়ার কত হবে, পরিচালকদের বেতন কত হবে, ওভারঅল যে ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশন কোম্পানির থাকে, এই ওভারঅল ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশনের একটা পাণ্ডুলিপির নাম হচ্ছে পরিমেয় নিয়মাবলী। ওকে, তাহলে এটাকে এই জন্য পরিমেয় নিয়মাবলীকে বলা হয় অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ প্রধান দলিল, অভ্যন্তরীণ নিয়ম নীতির দলিল, এটাকে বলা হয় গৌণ দলিল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এগুলো হচ্ছে পরিমেয় নিয়মাবলীর অল্টারনেটিভ নাম। পরিমেয় নিয়মাবলীকে ইংরেজিতে বলা হয় আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় সংক্ষেপে এ। ওকে, এখন এই পরিমেয় নিয়মাবলী তৈরি করেছেন বা কোনো কোম্পানি বলতেছে, কারণ এরকম একটা দলিল তৈরি করতে গেলে সেটার পিছনে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যয় বহন করতে হয়। এখন কোম্পানি বলতেছে ঠিক আছে, আমরা কোম্পানি আইনে যে পরিমেয় নিয়মাবলীর ডেমোটা দিয়ে আছে, যেটাকে বলা হয় টেবল এ অথবা এটাকে বলা হয় তফসিল 1, এই টেবল এ বা তফসিল 1টাকে আমরা পরিমেয় নিয়মাবলী হিসেবে কি করতে পারি, গ্রহণ করতে পারি। অর্থাৎ কোনো কোম্পানি চাইলে পরিমেয় নিয়মাবলী নাও তৈরি করতে পারে। তারা কোম্পানি আইনে পরিমেয় নিয়মাবলীর যে বিকল্প দলিলটা দেওয়া আছে, এই ডেমোটা দেওয়া আছে, ওইটাকে নিজেদের পরিমেয় নিয়মাবলী হিসেবে কি করতে পারে, গ্রহণ করতে পারে, অর্থাৎ কোনো মডারেশন ছাড়া। এখন দেখেন, কোম্পানিকে আপনি স্মারকলিপি এবং পরিমেয় নিয়মাবলী দুইটা তৈরি করার পরে আপনি নিবন্ধকের কাছে আপনার আবেদন ফর্মের সাথে এগুলো পেশ করবেন এবং নিবন্ধক এগুলো দেখে যদি স্যাটিসফাইড হয় তখন আপনাকে বার্থ সার্টিফিকেটটা কিন্তু প্রদান করে। একজন নবজাতককে কিন্তু বার্থ সার্টিফিকেটটা কি করবে, প্রদান করবে। এই নিবন্ধন পত্রকে বলা হয় বার্থ সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা পাওয়ার সাথে সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কাজ শুরু করে দিতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কাজ শুরু করে দিতে পারে। বাট যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে, উক্ত পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে যদি কাজ শুরু করতে হয়, নিবন্ধক বলতেছে আপনাকে আরো কিছু দলিল পত্রাদি দিতে হবে এবং যেগুলোর বিনিময় স্বরূপ আপনাকে আমি আরেকটা পত্র দিব, যেটাকে বলা হয় কার্যারম্ভের অনুমতিপত্র। এখন এই কার্যারম্ভের অনুমতিপত্র যদি কোম্পানি পেতে চায়, তাহলে কোম্পানিকে যে কাজটা করতে হয়, এটা হচ্ছে আরো কিছু দলিলপত্রাদি পেশ করতে হয়। তার মধ্যে অন্যতম আরেকটা দলিল হচ্ছে বিবরণপত্র, এটাকে বলা হয় প্রসপেক্টাস। এখন বিবরণপত্রের কাজ কি দেখেন, আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন বা সামনে যখন এসএসসি পরীক্ষা দিবেন, তখন আপনি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বিভিন্ন কোচিং সেন্টার কিন্তু আপনাকে কি করবে, বিভিন্ন লিফলেট ধরিয়ে দিবে এবং লিফলেটে বিভিন্ন সুন্দর সুন্দর পোলামায়া কিছু ছেলে মেয়ের ছবি দিয়ে ওখানে তাদের রেজাল্টগুলো দিয়ে আপনাকে মোটিভেট করবে যে আপনি আমার প্রতিষ্ঠানে আসেন, আমার প্রতিষ্ঠানে এসে আপনি আমাদের কার্যক্রম উপভোগ করেন এবং আমাদের কার্যক্রম থেকে আপনি উপকৃত হয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবেন। এইভাবে কিন্তু আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঠিক সেমভাবে একটা কোম্পানি কি করে, তার যে শেয়ার বন্ড ডিভেঞ্চার বাজারে ইস্যু করেছে, ওই বন্ড ডিভেঞ্চার শেয়ারগুলো ইস্যু করেছে ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন না। এগুলো আপনাকে জানানোর জন্য কোম্পানি কি করবে, আমি অমুক কোম্পানি XYZ কোম্পানি 10 টাকা মূল্যে 10,000 শেয়ার বাজারে ইস্যু করেছি, আপনারা চাইলে আমার শেয়ারগুলো কি করতে পারেন, ক্রয় করতে পারেন। এভাবে সম্ভাব্য শেয়ার হোল্ডারদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের কি করা হয়, আমন্ত্রণ জানানো হয় কোম্পানির শেয়ার বন্ড ডিভেঞ্চার ইত্যাদি ক্রয়ের জন্য। যে পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে, ওই আমন্ত্রণ পত্রকে বলা হয় বিবরণপত্র বা প্রসপেক্টাস। যদি এমন হয়, ধরেন আমার 10 লক্ষ শেয়ার আছে, তাহলে আমি 10 লক্ষ শেয়ারগুলো বাজারে বিক্রি করব, সেই জন্যই তো আমি বিবরণপত্র দিব। কিন্তু যদি এমনটা হয়, ধরেন আমার কোম্পানির প্রবর্তক হচ্ছে 7 জন, তাহলে আমরা 7 জন যদি কি করি, আমার 10 লক্ষ শেয়ারগুলো বাইরে বিক্রি না করি, আমরা 7 জনে যদি সবগুলা ক্রয় করে নিই, তাহলে কি মানুষকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন আছে? নাই। কিন্তু নিবন্ধক তো বুঝবে না, কিন্তু নিবন্ধককে তো বুঝ দিতে হবে, সেই জন্য এই বিবরণপত্র বা আমন্ত্রণ পত্রের দরকার নাই। কিন্তু নিবন্ধক বলবে এটার অল্টারনেটিভ একটা দলিল আমাকে কি করো, পেশ করো, যেটাকে বলা হয় লিউস অফ প্রসপেক্টাস বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি। ঠিক আছে, তো এই বিবরণপত্রের একটা অল্টারনেটিভ দলিল আছে, দলিলটার নাম কি, বিবরণপত্রের বিকল্প বিবৃতি বা লিউস অফ প্রসপেক্টাস। ওকে, এখন এইগুলো দেওয়ার পরে আরো কিছু দলিল দিতে হয়। ঠিক আছে, এই দলিলগুলো দেওয়ার পরে কোম্পানি যদি স্যাটিসফাইড হয়, তখন কোম্পানি আপনাকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবে এবং এই কার্যারম্ভের অনুমতিপত্র প্রদানের পরে একটা পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কার্যক্রম কি করতে পারে, শুরু করতে পারে। ওকে,
তাহলে আমরা কোম্পানির গঠন প্রণালী সম্পর্কে জানলাম এবং কোম্পানির যে গুরুত্বপূর্ণ দলিলগুলো রয়েছে উক্ত দলিল সম্পর্কেও জানলাম, ঠিক আছে। দেন এরপরে কোম্পানির প্রকারভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিটেলসে আমাদেরকে জানতে হবে, কারণ কোম্পানির প্রকারভেদ থেকে সিইউ কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কোম্পানিকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি কিন্তু আমরা অলরেডি জেনেছি 1844 সালে কোম্পানি প্রবর্তনের পূর্বে পৃথিবীতে যে সকল কোম্পানি রাজারানীর বিশেষ সনদ বলে চার্টার্ড সার্টিফিকেটের বিনিময়ে কোম্পানি কার্যক্রম পরিচালনা করতো বা কোম্পানি নিবন্ধিত হতো তাদেরকে বলবো সনদপ্রাপ্ত কোম্পানি। ওকে, তাহলে এই সনদপ্রাপ্ত কোম্পানিকে বলা হয় চার্টার্ড কোম্পানি। এরপর হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, যেটাকে আমরা স্ট্যাটুটরি কোম্পানি বলি বা স্বায়ত্তশাসিত কোম্পানি বলি। এখন বিধিবদ্ধ কোম্পানি কী জিনিস বলা হচ্ছে, একটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের আইনসভা মানে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের বিশেষ কোনো অধ্যাদেশ বা বিশেষ কোনো আইন বলে যদি কোম্পানি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা বলবো বিধিবদ্ধ কোম্পানি। ওকে, এরপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। দেশে বিদ্যমান কোম্পানি আইনের অধীনে যদি কোনো কোম্পানি নিবন্ধিত হয় তখন তাকে আমরা বলবো নিবন্ধিত কোম্পানি। এরপর হচ্ছে অনিবন্ধিত কোম্পানি। আসলে অনিবন্ধিত কোম্পানি বলতে মূলত বোঝানো হয় অনেকগুলো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান দেখবেন যেগুলা দেখতে অনেক বিশাল আকার, ব্রড, লাইক দ্যাট এ কোম্পানি, যেটা উপর থেকে দেখে মনে হবে এটা একটা কোম্পানি, কিন্তু এটা আসলে কোম্পানি নয়, এটা একটা অংশীদারি ব্যবসা, কারণ এটা কোম্পানি আইনে এখনো নিবন্ধন হয়নি। ওই সকল অংশীদারি ব্যবসাকে অনিবন্ধিত কোম্পানি বলা হয়। আর অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে যেমন বিদেশি কোম্পানি, যেমন ইউনিলিভার একটা বিদেশি কোম্পানি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটা বিদেশি কোম্পানি, সিটি ব্যাংক এনএ একটা বিদেশি কোম্পানি, এসএসবিসি ব্যাংক একটা বিদেশি কোম্পানি। তাহলে এই সকল কোম্পানি যখন বাংলাদেশে বিজনেস করতে এসেছে, যে দেশের কোম্পানি ওই দেশের আইন অনুযায়ী একবার নিবন্ধন হয়েছে, আবার বাংলাদেশের আইন অনুযায়ী তারা আরেকবার নিবন্ধন হয়, তখন এটাকে বলা হয় অন্যান্য কোম্পানি, ঠিক আছে। এখন নিবন্ধিত কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি আর একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। এখন সসীম দায় সম্পন্ন কোম্পানি আর অসীম দায় সম্পন্ন কোম্পানিকে পৃথিবীতে দেখেন, পৃথিবীতে কোনো অসীম দায় সম্পন্ন কোম্পানি নেই। যে সকল কোম্পানির সদস্যদের দায় তাদের ব্যক্তিগত বিনিয়োগ ছাড়াও ব্যক্তিগত দায় সৃষ্টি হয়, এ ধরনের কোনো কোম্পানি নেই। আর সসীম দায় সম্পন্ন কোম্পানিকে কোম্পানির আপনি যতটুকু বিনিয়োগ করবেন ঠিক ততটুকু পর্যন্ত আপনি কি থাকবেন, দায়বদ্ধ থাকবেন, ওটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। এবং সসীম দায় সম্পন্ন কোম্পানিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা আর একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা। এই দুইটা বিষয় কিন্তু আমরা বৈশিষ্ট্যের মধ্যে বুঝিয়েছি, সো আর বলতেছি না। এখন দেখেন শেয়ার মূল্য দ্বারা কোম্পানি কিন্তু আবার দু ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জেনেছি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য কিন্তু অবাধে হস্তান্তরযোগ্য নয়। যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির অবাধে হস্তান্তরযোগ্যতা নাই, সেই জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখবেন ঋণ সংগ্রহের জন্য বাইরে কোনো ধরনের শেয়ার বিক্রি করতে পারে না, অর্থাৎ আদার সোর্স থেকে বা বাহ্যিক সোর্স থেকে তারা ফাইন্যান্সিং করতে পারে না। শেয়ার, বন্ড, ডিভেঞ্চার ইত্যাদি বাইরের সোর্সে বিক্রি করার কোনো সিস্টেম নাই, তখন এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে, যাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এবং যাদের শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, যারা বাইরে থেকে ফাইন্যান্সিং করার জন্য বন্ড, ডিভেঞ্চার, শেয়ার ইত্যাদি বাইরে বিক্রি করতে পারে, অর্থাৎ বাইরের উৎস থেকে ঋণ গ্রহণের সুযোগ আছে, তাদেরকে আমরা বলবো পাবলিক লিমিটেড কোম্পানি। এরপর দেখেন পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে আর একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে। দেখেন মালিকানার ভিত্তিতে হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সরকারি কোম্পানি আর একটা হচ্ছে বেসরকারি কোম্পানি। এখন সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি কি জিনিস, ধরেন এই এ নামক একটা কোম্পানি যেটার শেয়ারের পরিমাণ হচ্ছে 100%। এখন এই 100% শেয়ারের গভর্নমেন্ট কি করছে, এই 100% শেয়ার এ নামক একটা কোম্পানি, এটার 100% শেয়ারের মালিক অর্থাৎ 51% বা তার বেশি শেয়ারের মালিক হচ্ছে সরকার আর 49% শেয়ারের মালিক হচ্ছে প্রাইভেট সেক্টরে। তখন এই এ নামক কোম্পানিটাকে কি কোম্পানি বলা হবে, প্রাইভেট কোম্পানি, বেসরকারি কোম্পানি বলা হবে নাকি গভর্নমেন্ট কোম্পানি বলা হবে? মনে রাখবেন যার শেয়ারের সংখ্যা বেশি, যার শেয়ারের পার্সেন্টেজ বেশি 50 বা 50% আপ, তখন তাকে সেই নামে কি করা হবে, আখ্যায়িত করা হবে। তার মানে এ নামক কোম্পানিকে গভর্নমেন্ট কোম্পানি বলা হবে। যদি তার ব্যতিক্রম যদি এভাবে হতো, এ কোম্পানির 51% বেশি শেয়ারের মালিক হচ্ছে
প্রাইভেট সেক্টরে, আর 49%-এর বেশি শেয়ারের মালিক হচ্ছে গভর্নমেন্টের। তখন যার পোর্শনটা বেশি তখন তাকে ওই নামে আখ্যায়িত করব, তখন এটাকে আমরা বেসরকারি কোম্পানি বলতাম। যেমন রূপালী ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংক লিমিটেড পিএলসির 94.5% শেয়ারের মালিক হচ্ছে গভর্নমেন্ট, আর 5.5% শেয়ারের মালিক হচ্ছে বেসরকারি খাতে। সেজন্য রূপালী ব্যাংক লিমিটেড পিএলসিকে আমরা কিন্তু গভর্নমেন্ট ব্যাংক বলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলে থাকি। ঠিক আছে, এই বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ধরেন XY নামক কোনো একটা কোম্পানির 100% শেয়ার আছে। এই 100% শেয়ারের মধ্যে X হচ্ছে 51% বা তার বেশি শেয়ারের মালিক, আর Y হচ্ছে 49% শেয়ারের মালিক। তাহলে দেখেন তো এই পুরা কোম্পানির বেশিরভাগ শেয়ারের মালিকানা কে হোল্ড করে আছে, এভাবে ধরে আছে কে? এক্স। সেজন্য এক্সকে বলা হবে হোল্ডিং কোম্পানি। আর এক্স এর সেটা কম আছে কার? ওয়াই এর। তাহলে এক্স এর অধীনস্থ সাবঅর্ডিনেট হচ্ছে কে? ওয়াই। সেজন্য ওয়াইকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে কোনো কোম্পানির 51% বা তার বেশি শেয়ারের মালিক যে হবে বা যে ব্যক্তি বা কোম্পানি হবে, তখন তাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। আর 51%-এর কম শেয়ার অর্থাৎ 49% বা তার কম শেয়ারের মালিক যে কোম্পানি হবে, তাকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি। সো আমরা কোম্পানির প্রকারভেদটা শেষ করলাম। এর সাথে আমরা কোম্পানি ক্লাসের পার্ট 1 ক্লাসটা এখানে শেষ করতেছি। পার্ট 2 ক্লাসটা আপনারা পেতে লিঙ্কে যে পার্ট 2 ক্লাসটা থাকবে, এটার লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে, আশা করব ওখান থেকে তোমরা দেখে নিবা। সো এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আশা করি সবাই উপকৃত হবা। তোমাদের সকলের জন্য দোয়া রইল। সালামু আলাইকুম।